বন্ধুরা, আজকের ঘটনাটি এমন এক নিষ্পাপ মেয়ের গল্প যাকে তার নিজের বাবা কিছু মুদ্রার বিনিময়ে এক নরপিশাচের হাতে তুলে দিয়েছিল। সেই আরব লোকটি যে বাহ্যিকভাবে তাকে মেয়ে বানিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু ভেতর থেকে তার উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে তাকে শুধু একটি খেলনা মনে করত, একটি শরীর যা নিয়ে সে খেলতে চেয়েছিল। এই লোকটি মেহরিনকে ভারত থেকে দুবাইতে নিয়ে যায়, যেখানে সেই বাচ্চাটির উপর যে অত্যাচার হয়েছিল তা শুনে আপনার হৃদয়ে কেঁপে উঠবে। আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই ঘটনাটি সভ্য কোনো দেশে ঘটেছে, যেখানে বাবার ছায়া মেয়ের জন্য সুরক্ষা হয়। সেই বাবাই এখানে ব্যবসায়ী হয়ে বসেছিল এবং এক নিষ্পাপ বাচ্চার জীবন অন্ধকারে ঠেলে দিয়েছিল। এই ঘটনাটি ভারতের এক পুরনো মুসলিম এলাকার রহিমগঞ্জে ঘটেছিল। এলাকার পরিবেশ ছিল সাধারণ। এখানকার এক প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে চলছিল। সেই স্কুলেই এক মেধাবী, সচ্চরিত্র এবং প্রতিভাবান 14 বছরের মেয়ে মেহরিন অষ্টম শ্রেণীতে পড়ত। অনুষ্ঠানের দিন মেহরিন স্কুলের প্রিন্সিপালের নির্দেশে ঐতিহ্যবাহী পোশাকে একটি সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করে। তার চালচলনে ছিল শৈশব, সরলতা এবং স্বতঃস্ফূর্ততা, যা দর্শকদের ভালো লেগেছিল। স্কুলের মেয়েরা তালি বাজাচ্ছিল। প্রতি বছরের মতো এবারও স্কুলটি একটি বিদেশি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিল। তাদের মধ্যে একজন নামকরা আরব ব্যবসায়ী ফাইসাল আল হামিদও ছিল। এলাকায় প্রচলিত ছিল যে সে শিক্ষার নামে তহবিল দেয়, কিন্তু ভেতরের মহলে এটাও বলা হতো যে তার অনুষ্ঠানে যোগ দেওয়ার অন্য কোনো শখ আছে। ফাইসাল অনুষ্ঠানের সময় চুপচাপ ভিডিও রেকর্ড করাচ্ছিল, যা স্কুল কর্তৃপক্ষ পরে শ্রামক হিসাবে সব অতিথিকে পাঠায়। এই ভিডিওটি পরে তার হাতে আসে এবং সে বিশেষভাবে মেহরিনের পারফরমেন্সের দিকে মনোযোগ দেয়। তার নিষ্পাপ চেহারা এবং চালচলন তার কাছে অস্বাভাবিকভাবে আকর্ষণীয় মনে হয়েছিল। ফয়সালের আসল চেহারা এটাই ছিল: শিক্ষার নামে নিষ্পাপ মেয়েদের বেছে নেওয়া এবং তারপর লোভী বা অসহায় পরিবারকে ধোঁকা দিয়ে নিজের উদ্দেশ্য পূরণ করা। সে শীঘ্রই একটি দল তৈরি করল। 2 জন মহিলা এবং 2 জন পুরুষের সমন্বয়ে গঠিত সেই দলকে ভারতে পাঠানো হয়েছিল, যাতে মেহরিনের পরিবার সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা যায়। কিছুদিন চুপচাপ তদন্ত করার পর তারা মেহরিনের বাড়িতে পৌঁছায়। দরজায় হেসে বলল, আমরা একটি আন্তর্জাতিক শিক্ষা মিডিয়া গ্রুপ থেকে এসেছি। আপনার মেয়ে খুব প্রতিভাবান। আমরা তার একটি ইন্টারভিউ নিতে চাই, যাতে তাকে আমাদের পত্রিকা এবং অনলাইন প্ল্যাটফর্মে তুলে ধরা যায়। মেহরিনের বাবা মা প্রথমে দ্বিধাবোধ করলেও দলটির ভদ্র আচরণ এবং মিষ্টি কথায় তারা অস্বস্ত হয়। ইন্টারভিউর সময় দলটি এটাও বুঝতে পারে যে পরিবারটি আর্থিক সংকটে ভুগছে। ফিরে গিয়ে তারা ফাইসালকে রিপোর্ট দেয়। ফাইসাল রিপোর্ট পড়ে বলে, এ তো সহজ লক্ষ্য, এবার পরবর্তী পদক্ষেপ নাও। কয়েকদিন পর সেই একই দল আবার মেহরিনের বাড়িতে পৌঁছায়। এবার তারা সাহায্যের বার্তা নিয়ে এসেছিল। তারা বলে, আমাদের পৃষ্ঠপোষক শেখ ফাইসাল মেধাবী কিন্তু গরিব বাচ্চাদের শিক্ষার জন্য সম্পূর্ণ স্কলারশিপ প্রদান করেন। মেহরিনের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এবং সাথে প্রতি মাসে 5000 রিয়াল শিক্ষাগত সাহায্য দেওয়া হবে। কিছু আনুষ্ঠানিক কাগজপত্রে সই করানো হয় এবং শীঘ্রই মেহরিনকে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া যায়। মেহরিনকে নিয়ে সেই দলটি এক বড় শহরের একটি নামকরা হোটেলে পৌঁছায়, যেটাকে তারা অস্থায়ী হোস্টেলের নাম দিয়েছিল। পরিবেশটা মেহরিনের জন্য নতুন, ঝলমলে কিন্তু বিভ্রান্তিকর। সেখানে মেয়েরা নির্দ্বিধায় খোলামেলা পোশাকে ঘুরে বেড়াচ্ছিল এবং এমন অনেক কথা হচ্ছিল যা মেহরিন কখনো শোনেনি। তার মন কিছু একটা বলছিল, এটা কি শিক্ষা অর্জনের জায়গা নাকি অন্য কিছু? কিছুদিন কেটে গেল এবং তারপর এক সন্ধ্যায় তাকে একটি লাল পোশাক দেওয়া হলো, মেকআপ করানো হলো, গয়না পরানো হলো, যেন সে কোনো বড় অনুষ্ঠানের অংশ হতে চলেছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে নিষ্পাপভাবে হাসল। সে কি জানত যে স্বপ্নের এই দুনিয়া এক ভয়ঙ্কর বাস্তবতার দরজা খুলতে চলেছে? সেই রাতেই একটি দামি গাড়ি এসে মেহরিনকে এক বিলাসবহুল বাড়ির দিকে নিয়ে গেল। দরজা খুলতে সামনে সেই আরব ব্যবসায়ী ফাইসাল দাঁড়িয়েছিল। তার দৃষ্টি মেহরিনের ওপর স্থির ছিল এবং মেহরিনের হৃদয়ে জোরে জোরে ধড়ফড় করতে লাগল। মেহরিন যেইমাত্র সেই চমৎকার বাংলোয় প্রবেশ করল, তার পা সেখানেই থেমে গেল। সামনে সেই আরব ব্যবসায়ী ফাইসাল দাঁড়িয়েছিল, যাকে সে স্কুলের অনুষ্ঠানে দেখেছিল। ফাইসালের দৃষ্টি অদ্ভুত ছিল, যেন সে কোনো অতিথিকে নয়, একটা জিনিসকে দেখছিল। মেহরিনের মন ভেঙে পড়তে লাগল। সে ঘাবড়ে গিয়ে পিছনে সরে গেল এবং তোতলাতে তোতলাতে বলল, আমাকে ফিরে যেতে হবে, আমাকে মায়ের কাছে যেতে হবে। ফাইসাল হেসে বলল, এখন নয়, তুমি আমার অতিথি এবং আমার জন্য খুব বিশেষ। মেহরিন কিছুই বুঝতে পারল না। তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে আগে থেকেই সব প্রস্তুত ছিল। এক ধরনের মূল্যবান কিন্তু বন্ধ ঘর, যার সাথে বাইরের দুনিয়ার কোনো সম্পর্ক ছিল না।
সেই সন্ধ্যায় আশ্চর্যজনকভাবে তার বাবাকেও ডাকা হলো। তিনি বাংলোতে প্রবেশ করে সাজসজ্জা দেখে অবাক ও খুশির মিশ্র প্রতিক্রিয়ায় বললেন, ইয়া আল্লাহ, আমার মেয়ে সত্যিই ভাগ্যবতী। ফয়সাল আনুষ্ঠানিক সুরে কথা শুরু করল, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই এবং এর বিনিময়ে আপনাকে 2 লক্ষ রিয়াল দেব, যাতে আপনি আপনার জীবনকে আরও উন্নত করতে পারেন। মেহরিনের বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মুখে দ্বিধার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। মেয়ের প্রতি ভালোবাসা এবং দারিদ্র্যের মধ্যে এক তিক্ত যুদ্ধ চলছিল। অবশেষে তিনি আস্তে করে বললেন, যদি আপনি এর সম্মান এবং ভবিষ্যৎ সুন্দর করার প্রতিশ্রুতি দেন, তাহলে আমাদের আপত্তি নেই। কাগজপত্র আগে থেকেই তৈরি ছিল। বিয়ে একটি ছোট ঘরে কয়েকজন অজানা লোকের মধ্যে পড়ানো হলো। মেহরিন কাঁদতে থাকল, আর্জি করতে থাকল, আব্বু, এসব ধোঁকা, প্লিজ আমাকে নিয়ে চলুন। কিন্তু বাবা চুপ করে রইলেন, যেন তার জীব এবং বিবেক দুটোই বন্ধ হয়ে গেছে। বিয়ের পর ফয়সাল তার আসল উদ্দেশ্য প্রকাশ করল। মেহরিনের সাথে সেই ব্যবহার করা হলো যা কোনো মানুষের সাথে হওয়া উচিত নয়। এক নিষ্পাপ শিশু যে শুধু শিক্ষার স্বপ্ন দেখেছিল, তাকে একটি মূল্যবান জিনিসের মতো ব্যবহার করা হলো। পরের দিন সকালে মেহরিন চুপ ছিল, চোখ দুটো শূন্য, মুখ বিবর্ণ, ঠোঁট সেলাই করা। সে না খেত, না কথা বলতো, শুধু এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত, হয়তো কোনো অলৌকিকের অপেক্ষায়। তাকে একটি স্টোর রুমের মতো বন্ধ ঘরে রাখা হয়েছিল। না কোনো জানালা, না কোনো আলো, শুধু একটি কুরআন শরীফ যা কেউ চুপচাপ তার কাছে রেখে দিয়েছিল। আর তারপর এই গল্পে এক নতুন চরিত্র প্রবেশ করল, কবির। কবির এক সাদা সিধে মেজাজের যুবক, পাহাড়ি এলাকার বাসিন্দা ছিল। তার এক আত্মীয় আগে থেকেই সৌদি আরবে কাজ করত, যে কবিরকেও একটি ভালো চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এক ধনী আরব ব্যবসায়ীর বাড়িতে ড্রাইভার ও খাদেমের চাকরি। কবির ভিসা নিয়ে সৌদি আরবে পৌঁছায় এবং সেই বাংলোতেই কাজ শুরু করে দেয়। বাংলোটি বাইরে থেকে যত সুন্দর, ভেতর থেকে ততটাই নির্জন এবং নিস্তব্ধতায় ভরা ছিল, যেন সেখানে কোনো আনন্দ, কোনো জীবন উপস্থিত নেই, শুধু দেয়ালের মধ্যে লুকিয়ে থাকা নীরব চিৎকার। কাজের প্রথম দিনেই তাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হলো, কোনো মহিলার সাথে কথা বলা যাবে না, শুধু নিজের কাজ নিয়ে থাকতে হবে। কবির চুপচাপ সবকিছু দেখতে থাকল, শুনতে থাকল। অনেক রাত পর্যন্ত অদ্ভুত নিস্তব্ধতা, বন্ধ দরজা এবং মাঝে মাঝে কারো চাপা কান্নার শব্দ তাকে বিভ্রান্ত করত। এক রাতে যখন সে রান্নাঘর থেকে জল নিতে গেল, তখন স্টোর রুমের কাজ দিয়ে যাওয়ার সময় দরজার ভেতর থেকে একটি মৃদু কান্নার আওয়াজ শুনতে পেল। কবির থেমে গেল, তার হৃদয় ধরফর করতে লাগল। কিছুদিন পর ফয়সাল তাকে নিজের ঘরে ডাকল। ফয়সাল কঠোর স্বরে কবিরকে বলল, তোমাকে এই মেয়েটিকে বিয়ে করতে হবে, শুধু একদিনের জন্য। তারপর তালাক দিয়ে দেবে, বিনিময়ে 500 রিয়াল পাবে। কবির চমকে গেল, তার হৃদয় যেন কেঁপে উঠল। জনাব, বিয়ে কোনো খেলা নয়, এটা আল্লাহর হুকুম। ফয়সাল রেগে গিয়ে তাকালো, এটা তোমার চাকরির অংশ, তর্ক করো না। কবির চুপ হয়ে গেল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতির দেয়ালের সামনে শব্দ অসহায় হয়ে গেল। মন ভারাক্রান্ত ছিল, কিন্তু সে জানত যদি কিছু ভুল হয় তবে সে কাউকে বাঁচাতেও পারে। বিয়ের দিন এসে গেল। মেহরিনকে আবার কোণে সাজানো হলো, সেই লাল পোশাক, সেই বন্ধ ঘর। কিন্তু এবার সামনে সেই লোকটি ছিল না যে তাকে ভেঙে দিয়েছিল, বরং এক অচেনা, চুপচাপ, ঘাবড়ে যাওয়া যুবক কবির দরজায় দাঁড়িয়েছিল। কবির সালাম দিল এবং আস্তে করে বলল, আমি কবির, তোমার স্বামী। যদি তুমি চাও। মেহরিন মুখ ফিরিয়ে বলল, আমাকে স্পর্শ করবে না, আমি সেই দুর্ভাগা যাকে তার বাবা বিক্রি করে দিয়েছে। কবির কয়েক মুহূর্ত চুপ থেকে নরম স্বরে বলল, আমি তোমাকে স্পর্শ করতে আসিনি, আমি তোমাকে সম্মান দিতে চাই। যদি তুমি চাও, তোমার সুরক্ষা আমার দায়িত্ব, আর যদি তুমি চাও, বিয়ের পর আজই তালাক দিয়ে দেব। মেহরিনের চোখ ভিজে গেল। এত যন্ত্রণার পর প্রথমবার কারো চোখে লালসা নয়, সম্মান ছিল। তুমি কি সত্যিই এমন করতে পারো? কবির মাথা ঝুঁকিয়ে বলল, আল্লাহর কসম, তোমার সম্মান আমার আত্মমর্যাদা। পরের 3 দিন কবির মেহরিনের সাথে মানবতা ও ভদ্রতার সাথে সময় কাটালো। কোনো সীমা অতিক্রম করেনি, কোনো খারাপ নজরে তাকায়নি। সে তার জন্য খাবার আনত, চুপচাপ ওষুধ দিত এবং একান্তে কুরআন পড়ত। 3 দিন পর ফয়সাল দুজনকে ডাকল। তালাক দিয়েছ? কবির শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, দিনই আর দেবও না। মেহরিন এখন শুধু একটি বিয়ের নাম নয়, সে আমার স্ত্রী, আমার দায়িত্ব। ফয়সালের মুখে রাগ ফুটে উঠল। আমি তোমাকে এই জন্যই বিয়ে করিয়েছিলাম যাতে তালাক হয় এবং আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারি। এবার মেহরিন দৃঢ় গলায় বলল,
আমি কোনো জিনিস নই যে ব্যবহার করে আবার ফিরিয়ে নেওয়া যাবে। এখন আমার স্বামী কবির এবং তুমি আমাকে ফিরিয়ে নিতে পারো না। ফয়সাল কয়েক মুহূর্ত চুপ করে রইল। সে বুঝতে পেরেছিল যে যদি সে জোর করে বা কারোর উপর চাপ দেয় তাহলে ব্যাপারটা বাইরে চলে যেতে পারে এবং সব কিছু ভেঙে যেতে পারে। কিছুদিন পর ফয়সাল দুজনকে ডাকল। আজ তার চোখ নত ছিল। সে নরম স্বরে বলল, আমি তোমাদের দুজনের সাথে অন্যায় করেছি। হয়তো টাকা আমার মাথায় চড়ে গিয়েছিল। এই কিছু টাকা নিয়ে যাও, নতুন জীবন শুরু করো। শুধু যদি পারো আমাকে ক্ষমা করে দিও। মেহরিন ঠান্ডা গলায় বলল, আল্লাহর জন্য ক্ষমা করলাম, কিন্তু আমার পথ থেকে দূরে থেকো। কবির মেহরিনের সমস্ত আইনি কাগজপত্র তৈরি করিয়ে তাকে নিয়ে নিজের দেশে ফিরে এলো। আজ মেহরিন একটি নতুন স্কুলে বাচ্চাদের পড়ায় আর কবির মহল্লার মসজিদে বাচ্চাদের কোরআন শেখায়। দুজন নতুন জীবনের সূচনা করল, সম্মানের সাথে, শান্তির সাথে, কৃতজ্ঞতার সাথে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই দিন।